এই পেয়ে গেছি। দেখেছ শান্তা কামাল প্রথম দেখলাম আমরা। উইদাউট প্রিপারেশনে আসা যায় এরকম ভাইয়া? হ্যাঁ, আমি তো এটা করতাম না, কয়েকদিন থেকে ভাবলাম একা একা বক বক করেছিলাম অন্যদের সাথে কথা। শান্তা কামালি একজন অপরূপ সুন্দরী তরুণী আমাদের মাঝে এসে পড়েছেন, লাস্যময়ী তরুণী, তাই না? না গো ভাইয়া, কি বলেন আপনি? আমাদের স্রষ্টাও সুন্দরকে ভালোবাসে, আমরাও সুন্দরকে ভালোবাসি। তুমি বলতে চাও তুমি বুড়ি হয়ে গেছো, তুমি এই সেই নো? আমার মনের বয়স কত বছর হবে বলো? না, মনের তো কোনো বয়স নেই। তবু ধরে নিলাম আমার বয়স 18 বছর। হ্যাঁ, একদম ঠিক আছে না? জি। চিরসবুজ, এভারগ্রিন, চিরসবুজ। রোহিত রহমান। এখন রোহিত রহমান এখন আসা যাবে না, কালকে তুমি অনেকক্ষণ কথা বলেছো। এখন আমরা কবি শান্তা কামালির সাথে কথা বলবো। তোমরা অনেকেই জানো না, শান্তা কামালি একজন অনেক বড় কবি, অনেক বড় সাহিত্যিক লেখক, যার কাব্যগ্রন্থ কয়টা প্রকাশিত হয়েছে এই পর্যন্ত? 7টা। চিন্তা করো। অথচ সেফুদা বিশ্ববিখ্যাত কবি, কবিতার জন্য নোবেল প্রাইজ দিতে পারে, আমি নেই না। সেই সেফুদার কোনো কাব্যগ্রন্থ বেরোয়নি, আর শান্তা কামালির 7টা কাব্যগ্রন্থ বেরিয়েছে। এবার কয়টা বেরোবে? এবার 2টা। দেখো 9টা হয়ে যাবে। ভাই একটা কমপ্লিট হয়ে গেছে, আগামী কালকে সৌজন্য কপি পাঠাচ্ছে আমার জন্য। কার জন্য পাঠাচ্ছ? আগামীকাল আমার হাতে এসে পৌঁছবে সৌজন্য কপি, যেটা আর কি মানে কেমন হয়েছে দেখার জন্য পাবলিশাররা দিবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। দেখি তোমার প্রিয় একটা কবিতার কয়েকটা লাইন বলো দেখি, কি কবিতা লেখো তুমি? প্রেমের কবিতা শুধু না? এই যেমন আমার কবিতার অংশ, আমি ঘুম ভাঙিয়া পাখি। না দেখি কি বলা যায়, এখন তো মোবাইলটাতে লাইভে চলে আসছি, মুখস্থ না করিনি। না, ছোটখাটো, যেমন আমার কবিতার অংশ, আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে, উঠো উঠো। আমি কি আপনার মতো এত? আপনি তো একজন ওয়ান পিস। এটা তো আর না, সেফুদা তো এক পিস। আমি জানি, আমি নিজে চ্যালেঞ্জ দিয়ে বলি, পৃথিবীতে মানব সন্তান আসার পর থেকে অদ্যাবধি সেফুদার মতো কোন মানব সন্তান পৃথিবীতে আর আসেনি, আসবেও না। ঠিক না? জি একদম। সিঙ্গেল কপি। বলো তোমার। আমার এবার কাব্যগ্রন্থের নামটা বলি। হ্যাঁ বলো। তুমি এসেছিলে কিন্তু তারপর পালিয়ে গেলে। আরেকটা। তুমি এসেছিলে কিন্তু পালিয়ে গেলে। তুমি এসেছিলে, অনেক কিছু থেকে যায় তো, এটার ভিতরে তো অনেক কিছু থেকে। না না, সুন্দর। আরেকটা হচ্ছে দ্বিতীয় সঙ্গম। দ্বিতীয় সঙ্গম, এই সঙ্গম দিয়ে কি বুঝেছো আমি জানি না। মোহনায়, নদীর মোহনায় সঙ্গম হয়, সঙ্গম অনেক রকম হয়, তাই না? আমার দ্বিতীয় প্রেম তো কবিতা, তাই দ্বিতীয় সঙ্গম, দ্বিতীয় ভালোবাসা কবিতা। হ্যাঁ বুঝেছি। হয়েছে, সেলিম খান লিখেছে, মানিকে মানিক চিনে, মানিকে মানিক চিনে, মানে কবি কবিকে চিনতে পেরেছে। আল্লাহ। আচ্ছা, আমার এই কবিতা শুনেছো কখনো? ইচ্ছে করে। আমি শুনি কিন্তু আপনার কবিতা কিন্তু আমি শুনি। তাই? আগে তো অনেক, আমি শুধু কবিতা পড়তাম, কিন্তু বিবিসির বাংলা কবিতা প্রোগ্রাম ছিল, সেখানে অগণিত বছর অনেক কবিতা পড়তাম, নিজের কবিতা। যেমন ইচ্ছে করে, তা আবার দুষ্টমি
করে বলতাম, পাল্টকে বেশিরভাগ নতুন নতুন মেয়েদের সাথে পরিচয় হলে বলতাম, এই শোনো, বলতো যে সেফিদা কবিতা করো, আপনি যে দাঁড়াও, তোমাকে নিয়ে ইনস্ট্যান্ট কবিতা লিখি, মানে লিখতে হবে না, মুখে মুখে বলি, মানে তাহলে তো আরো ভালো। আমি তো কথা বললেই কবিতা হয়ে যায়। তা আমি জি 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 আমার কেবল ইচ্ছে করে তোমার সাথে প্রেম করি, আমার কেবল ইচ্ছে করে শুধু তোমায় ভালোবাসি, মুখ খুলে তা বলতে নারী, শুধু প্রেমানলে ধুকে ধুকে জ্বলে পুড়ে মরি, আহা কি যে কষ্ট তাকে তাতে শুধাইতে নাহি পারি। আমার কেবল ইচ্ছে করে তোমায় নিয়ে কাব্য লিখি, আমার কেবল ইচ্ছে করে তোমার ঠোঁটে চুমু কাটি, আমার কেবল ইচ্ছে করে তোমায় তোমায় নিয়ে কি দানিয়ব নদীর তীরে ঘুরে ঘুরে নদীতে গিয়ে সাঁতার কাটি, আমার কেবল ইচ্ছে করে তোমায় তোমার বুকের মাঝে ঘুমিয়ে পড়ি। কেমন হলো? দুর্দান্ত। আরে আপনি তো এক পিস, বললাম না। তোমার জন্য, এটা তোমার জন্য। থ্যাংক ইউ এবার থ্যাংক ইউ। তুমি আমাকে নিয়ে কবিতা বলো। এই আমি কি আপনার মতো এত গুণীজন যে একেবারে সাথে সাথে কবিতা পড়তে পারবো আপনাকে নিয়ে? বানাবে ইনস্ট্যান্ট। এই যে দেখো, আমার ছোট বউ আমাকে কত ভালোবাসে, আমাকে নিয়ে অনেকেই কবিতা লিখেছে, বুঝছো? তারপরে আচ্ছা এই কবিতাটা কেমন হয়েছে তুমি বলবে? আমার স্বাধীনতা কবিতা, ওটা বিদেশিতে অগণিত বার পড়েছি। ও বাবা, অনেক লেখা। আরো আছে আমার ওগুলো, এখন আর পড়তে ইচ্ছা করে, মানে ইয়ে লাগে, কবিতা পড়তে শক্তি লাগে, তাই না? কি ব্যাপার, যেটা দেখাইতে চাইছি ওটা করি। না নাই 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 লাভ পাওয়ার কবিতা, এটা তো একেবারে অনেক ভাষায় অনুদিত হয়েছে। আর ঈদ কবিতা লিখে বাড়ি অনেক সমস্যা হয়েছে, আমাকে মেরে ফেলতে চেয়েছিল, বুঝছো, জি ধর্মীয় মৌলবাদীরা, অথচ সেখানে আমি ধর্মের বিরুদ্ধে কোনো কথাই বলিনি। আমি লিখেছি যেমন, ঈদ মানে যদি খুশি হয়, তাহলে আমার জীবনে কখনো ঈদ আসেনি, কারণ যখন ঈদের সময় এসেছে তখনই দেখেছি ধনীদের কেনাকাটার প্রতিযোগিতা, আর গরিব মানুষগুলোর ছোটছুটি ওইসব ধনীদের দাঁড় করায়, যারা তাদেরই সম্পদ আত্মসাৎ করে কিঞ্চিত ভিক্ষা দেয়, কিঞ্চিত সৎকা দেয়, দান দক্ষিণা দিয়ে তাদের কাছ থেকে আবার বাহাবা কুড়ায়। আচ্ছা, এখানে ধর্মের বিরুদ্ধে কিছু লিখেছি? আছে কারো আমার জানা, আমার ছোট কবিতাটা এখানে মনে রেখেছি। আবার লাভ ইজ পাওয়ার কবিতার আবৃত্তি শুনেছো তুমি? ওই যে না না পার্লামেন্টের সামনে ইংরেজি কবিতার একটা 2013 সালে অস্ট্রিয়ার পার্লামেন্টের সামনে, আরে বাবা, ওটা তো পড়ার পর সব বিদেশি তরুণীদের কি যে অত্যাচার। তুমি কি মনে করেছো শুধু বাংলাদেশের তরুণীরাই আমাকে প্রেম নিবেদন করে? না না না, বিদেশিরা বেশি করবে তো। আরো বেশি। সো মাচ জেন্টলম্যান, বিদেশিরা তো জেন্টলম্যানদেরকে খুব পছন্দ করে। বাংলাদেশের মেয়েরা করে, তবে সেখানে আবেগ বেশি, তাই না? আর কি আছে, ভিয়েনাতে আসতে চায়, বিদেশে আসতে চায়। আমি বলি, এই কি বলো
তরুণী, আমি তো বুড়া চুরা, যে কোনো মুহূর্তে আমি মরে যাব। তুমি কাজে না না, তুমি বিয়ে 1-3 বছর, আমি বললাম আজকে তুমি আমাকে বিয়ে করলে, কালকে যদি আমি মরে যাই বুড়া মানুষ, তুমি তো তখন বিধবা হয়ে যাবে। মানে কি তা একদিন এটা বলতে পারবো যে একদিনের জন্য হলেও সেকুদার বউ ছিলাম। এটা কি অতি আবেগের কথা না? অনেক আবেগের কথা, এটা মানে আবেগ, এগুলার কোনো মানে হয় না। এটা এখানে কি সরি, এখানে কি ভালোবাসা বেশি না আবেগ বেশি? এখানে কি শ্রদ্ধা ভালোবাসা আছে? অতি অতি আবেগ, তাই না? একদম বাস্তবতা বিপর্যিত। ওই সতীদাহ প্রথার মতো হবে। মানে যদি স্বামী মরে গেলে স্ত্রীকে জ্যান্ত জ্যান্ত কবর দেওয়া হতো। দেখো এটাকেও কিন্তু সেই সমাজ মেনে নিয়েছে। এই লাইটটা পিছনের লাইটটা। তারপরে এখন সমাজ ব্যবস্থার কি এখন কি উন্নতি হয়েছে, নাকি সমাজ আমাদের এখনো পিছিয়ে পড়ে আছে? কোন দিকে যাচ্ছি? অনেক অনেক পিছিয়ে পড়ে আছে, আমরা কোন দিকে যাচ্ছি? আমার বিশেষ করে যেমন আমি বলি ধর্মই সকল অধর্মের মূল, এতে কি তুমি আমার সাথে সহমত পোষণ করো? অনেকটা। পুরোটা না, পুরোটা করলে কলরা কেটে ফেলবে, তাই না? কাউকে সাপোর্ট করতে নেই, আমি ভয় ভয়। আর সিলেট তো ওরে বাবা, যেখান থেকে শুরু হয়েছে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে এই শ্রেষ্ঠ জয়িতা বললাম, এই নিয়ে তো আপনি আমায় কিছু বললেন না। হ্যাঁ, বুঝি নাই কোনটা? সিলেট কিন্তু আমি শ্রেষ্ঠ জয়িতা হলাম রোকেয়া দিবসে। তা তো জানি না, এটা তো দেখি নাই আমি। আমি তো পোস্ট দিয়েছি আমার টাইম লাইনে। আমি দেখি নাই, আমি পুরো দেখি নাই সব। সরি, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, বেগম রোকেয়া কত বছর আগে লিখেছে যে পুরুষগণ ধর্মগ্রন্থগুলো লিখে আল্লাহ ঈশ্বর ভগবানের নামে চালিয়ে দিয়ে নারীদের অধিকার খর্ব করেছে বা নারীদের দাসী বানিয়েছে। এটা কত বছর আগে? 100-150 বছর আগে। হ্যাঁ, তখন কি বেগম রোকেয়াকে কি মোল্লারা মেরে ফেলেছে? না, মারতে পারিনি তো। মারতে চেয়েছিল না, বরং আমি তো জানি যে বিশেষ খেতাবে ভূষিত হয়েছেন। হ্যাঁ, সম্মানিত। এখনো তার জীবনী পড়ানো হয় স্কুলে, আমরা পড়ি, তার নামে বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মানে কি 150 বছর আগে আমাদের এই ধর্মীয় মৌলবাদীদের বোধোদয় হয় নাই, এখন হচ্ছে নাকি? তাসলিমা নাসরিন তো এই সব কিছুই লেখেনি। তুমি অবশ্যই লজ্জা বইটা পড়েছ? না, পারো নাই না? না, লজ্জা পড়া কারণ খারাপ মহিলা, তার লেখা পড়া যাবে না, অসভ্য মহিলা। আমি সবার পেলে সবার বই পড়ি। লজ্জা পারো না কেন? এটা নিয়ে এত আলোড়ন হলো। একটা মেয়ে যেই দেশে জন্ম নিল সেখান থেকে তাকে বের করে দেওয়া হলো, তাকে পেলে টুকরো টুকরো করে কেটে ফেলবে। ও আচ্ছা 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 আচ্ছা, আমার কবিতা পড়ে মাঝে মাঝে তো অনেকেই তার সাথে তুলনা করে, কমেন্ট করে, মনে হয় তসলিমা নাসরিনকে পড়লাম। তো তুমি তো নিজেই জানো না তসলিমা নাসরিন কি ধর্মের বিরুদ্ধে কোথাও লিখেছে বা লজ্জা বই কোথাও লিখেছে? না, লিখিনি। জানতে হবে। এগুলো ওই জামাতে ইসলামী নামক যে দলটি এই দেশের মানুষের স্বাধীনতা চায়নি, দেশের স্বাধীনতা চায়নি, এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে তার বিরোধিতা করেছে। মানে এই দেশের স্বাধীনতাই চায়নি, নারী স্বাধীনতা দূরের কথা। তারা এটাকে নিজেরা গর্তের মধ্যে ছিল বিষাক্ত সাপ। জামাত শিবির বলে মানুষ ঘৃণা করে, এখনো করে, তাই না? ঘৃণা করলে যদি জানে তুমি ঘৃণা করো, তোমার কল্লা কেটে ফেলবে, তোমার রগ কেটে ফেলবে, সেই ভয়ে
করে না। অগণিত মানুষকে মেরেছে, রুমমেটকে রক কেটে, ঘুমের মধ্যে রক কেটে মেরে ফেলেছে বন্ধু। এরকম প্রমাণ আছে। এখন তুমি যদি বলো যে একটা প্রমাণ দেখান তো, যে তুমি এটা একটা প্রমাণ কোথায় লইয়া বসে রয়েছে, এমন ঢাকা মিথ্যা কথা বলে ওরা। আচ্ছা এখন বলো। আচ্ছা, আপনি বলেছিলেন আপনারা ওই যে কি কবিতাটা শোনাবেন, ওটা শোনান আমাকে। বুঝছি। এখন তুমি ওই তাসলিমা নাসরিনের কথা শুনতে না রাজি নেই, ওগুলো না না শুনতে। না, আমি আমি ওকে খুব পছন্দ করি। ভেরি গুড। তুমি কি চাও সে বাংলাদেশের দিকে যাক, যে দেশে তার জন্ম হয়েছে? তাহলে তুমি তাসলিমা নাসরিনকে দেশে ফিরে নেওয়ার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে, নারীদের কথা বলতে হবে। রাজি? তাহলে বলবে আবার দ্বিতীয় তসলিমা নাসরিন, তখন আমি কি করব? কি তখন কি করবে তারা? তোমরাও তাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। তুমি একা হলে তো হবে না। আমি কি একা? সেবুদা একা না। সেবুদা ঠিক আছে, আমি দেখি আমার সাথে আরো লোকজন এক হয় কিনা। হ্যাঁ, মানুষকে বোঝাতে হবে, ইনফরমেশন দিতে হবে। তুমি বলবে তাসলিমা নাসরিন ধর্মের বিরুদ্ধে কোনো কথাই বলেনি, তিনি মানুষ হিসাবে বাঁচতে চান এবং অন্যদেরকে নিয়ে বাঁচতে চায়। তাহলে তুমি এখন দেখো রোকেয়া দিবসে, বেগম রোকেয়া দিবসে তুমি জয়িতা পুরস্কার পাও, অথচ বেগম রোকেয়া তাসলিমা নাসরিন থেকে 1000 গুণ বেশি ধর্মকে নিয়ে কথা বলেছে। কি বলেছে? কত বড় গুরুত্বপূর্ণ কথা! পুরুষগণ ধর্মগ্রন্থগুলো নিজেরা লিখে আল্লাহ ঈশ্বর ভগবানের নামে চালিয়ে দিয়ে নারীদের দাসী করেছে, নারীদের অধিকার খর্ব করেছে। ধরো না, মূল বক্তব্যটা এটা। তার মানে কি, ধর্মগ্রন্থগুলো আসমান থেকে আসেনি, আল্লাহ জিবরাইলের ফেরেশতার মাধ্যমে কোনো বাণী পাঠাননি, পুরুষগণ ধর্মগ্রন্থগুলো লিখেছেন। মানে ধর্মগুলো পুরুষগণ তৈরি করেছেন, পুরুষের সৃষ্টি। কারণ পৃথিবীতে কোন ধর্মে কোন নারী নবী আছে? পয়গম্বর, নবী, রাসূল নেই। কেন নেই? ধর্মগুলো হলো আদিম যুগের পুরুষ শাসিত সমাজের কুসংস্কার। সত্য বলেছি না? আমি বলেছি। সত্যি বলেছি। কিন্তু সত্য বলা নিষেধ। সত্য, আমরা একটা কবিতা আছে, সত্য বলা মানা। সত্য বলা মানা, কবিতার নাই, সত্য বলা মানা। আচ্ছা দেখো, এখন আমি কবিতাটা শুনি, কারণ আমি গত রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চার্জে বসাই। ওকে, ঠিক আছে। তোমার চোখ ঘুম ঘুম ভাব। না না, এখন মোবাইল সাইলেন্ট দিচ্ছে, চার্জ শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, নিঃশব্দ কান্না। আফরোজা হয়ে গেলাম, নাম শুনি তো আমি ফিদা হয়ে গেলাম। তাই সহসা তোমায় আজই মনে পড়লো যবে, একে অপরের খুব কাছাকাছি থেকেও তবু যেন কত দূরে। তোমাকে ভাবতে কত যে আনন্দ, কত যে পাই সুখ, কত প্রতিকূলতা দুজনের, তবু ভাবতে কাঁপে বুক। পাশাপাশি দুজনে বসে কইলাম যত কথা, কিছু কথায় ছিল পরম আনন্দ, কিছুতে ছিল ব্যথা। আনন্দ থাক একান্তই তোমার, শরীক হতে চাই দুঃখে। সুখ কি জিনিস জানি না আমি, শত ব্যথা বাজে বুকে। তোমার সান্নিধ্যে এসে আমি পেলাম সুখের দেখা, জানি না সেই সুখ সইবে কি কপালে, আমি যে গো হতভাগা। দেখা হবে কিনা জানি না কোনোদিন, তবু বুঝলাম চাওয়াতেই সকল সুখ। প্রার্থনা করি আমার স্মৃতিতে অম্লান যেন থাকে, মায়া ভরা সেই মুখ। আজকে আর নয়, চললাম তবে, দেখা হবে কোনো পরিসরে। সুখে থেকো তুমি, সুখে আছি আমি, শুধু সুখীর অভিনয় করে।
লিখেছেন, দুর্দান্ত। হ্যাঁ, চিন্তা করো, মানে পুরা কবিতাটা, এটা তুমি হয়তো সাহিত্যের মান বিচার করলে এটা অনেক অনেক উঁচু মানের কবিতা নয়। ভাবার তো, আবেগটাকে চমৎকার ভাবে ফুটিয়েছেন। হ্যাঁ তুমি তো তার মতো বলো, আপনি আবেগটাকে। চমৎকার ভাবে ফুটাতে সক্ষম হয়েছেন। দেখো, সুখে আছি আমি, হ্যাঁ, সুখে থেকো তুমি, সুখে আছি আমি শুধু সুখীর অভিনয় করে। ও দুর্দান্ত কথা। হুম, সে আমার ছোট বউ, এটা লিখেছে প্রায় 3-4 শেফুদা বছর। বলে কথা এমনি কি আর বউ হতে পেরেছে? না। কত তরুণীরা বউ হতে চায়। হুম, অনেক ভালো লেগেছে, অনেক, প্রথম দিন অনেক সুন্দর। এরপর তুমি কবিতা, নিজের কবিতা শোনাবে, ওকে? হুম, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই। লাভ ইজ পাওয়ার। লাভ ইজ পাওয়ার।